আমন্ত্রণ সবাইকে ইসলামী ব্যাংক উন্নয়ন বাংলাদেশ অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি সৈয়দ আশিক রহমান। আজ আমাদের আলোচনার বিষয় কৃষি জমিতে ইটভাটার আগ্রাসন করণীয় কি। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বাপার সহ সভাপতি স্থপতি ইকবাল হাবিব, বাংলাদেশ ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ফিরোজ হায়দার খান এবং অনলাইনে যুক্ত আছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর বদিউজ্জামান খান। দর্শক, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন 2013-র 5 নম্বর ধারায় বলা হয়েছে, কৃষি জমির পাহাড় ও টিনার মাটি ব্যবহার করে ইট তৈরি করা যাবে না। ইট ভাটা অনুমোদন দেওয়ার সময় কৃষি জমির উপরিভাগের মাটি ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয় ইট ভাটার মালিকদের। কিন্তু এই আইন কিংবা নির্দেশনা কেউই মানছে না। প্রতি বছর শীতেলেই শুরু হয় কৃষি জমির উপর ইট ভাটার আগ্রাসন। আন্তর্জাতিক গবেষণা সংস্থা অক্সফামের হিসাবে জলবায়ু পরিবর্তনের অভিঘাতে খাদ্যশস্য উৎপাদন কমার ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। এমন বাস্তবতায় কৃষিবিদ ও গবেষকরা যখন কৃষি জমি সংরক্ষণ এবং সতর্কভাবে ব্যবহারের পরামর্শ দিচ্ছেন, তখন দেশে অনিয়ন্ত্রিতভাবে আবাদি জমি ভরাট করে বাড়িঘর, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, শিল্প কারখানা, ইট ভাটা নির্মাণ করা হচ্ছে। 3 ফসলি জমির মাটি কেটে বানানো হচ্ছে ইট, ফসলি জমি অধিগ্রহণ করে বাস্তবায়ন করা হচ্ছে নানান উন্নয়ন প্রকল্প। অথচ জাতীয় ভূমি ব্যবহার নীতি 2010 এবং কৃষি জমির সুরক্ষা এবং ভূমি জোনিং আইন 2010 অনুসারে কৃষি কাজ ছাড়া অন্য কোনো কাজে কৃষি জমি ব্যবহারের ক্ষেত্রে কড়া নিষেধাজ্ঞা আছে। এমন বাস্তবতায় কৃষি জমি রক্ষায় করণীয় নিয়ে আজ আমরা আলোচনা করব ইসলামী ব্যাংক উন্নয়ন বাংলাদেশ অনুষ্ঠানে। আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। স্থপতি ইকবাল হাবিব। বাংলাদেশের মতো অতি জনসংখ্যা এবং ছোট্ট ভূখণ্ডের দেশে, যেখানে ভূমির ব্যবহার সর্বোচ্চ সতর্ক থাকা দরকার, সেখানে জমির যথেচ্ছ ব্যবহার হচ্ছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? অনেক ধন্যবাদ। প্রথমেই বলে রাখতে হবে যে বাংলাদেশের মতো অতি জনঘনত্বের দেশে আমাদের কৃষি জমির পরিমাণটাই বা কত, তার মানে, এবং সেটা দিয়ে আমরা আসলে আমাদের প্রয়োজনের আবাদ মেটাতে পারছি কিনা বা ফসল উৎপাদন মেটাতে পারছি কিনা। আমাদের মাত্র 69.46 হেক্টর, প্রায় 53%, যার 53% মাত্র 2 বা 3 ফসলি। এই জমির প্রতি বছর 1% করে আমরা খেয়ে ফেলছি, ধ্বংস করে ফেলছি, অন্য কোনো খাতে নিয়ে যাচ্ছি। এই অবস্থায় আমাদের যত পরিকল্পনায় আমরা করি না কেন, আমাদের আশু খাদ্য নিরাপত্তাহীনতা অবশ্যম্ভাবী। এই পরিস্থিতি, আপনি যেতে দুটো আইনের কথা বললেন, যদি শুধুমাত্র ওই দুটো আইনের জায়গায় বলি, তার আগে একটু বলেন এই পরিমাণগতভাবে প্রায় 69,000 হেক্টর জমি, এই 1% হিসেবে 69,000 হেক্টর জমি প্রতি বছর চলে যাচ্ছে। এবং যত আইনই করি তার ফসকা গেরোটা হচ্ছে এই, আপনি জাতীয় ভূমি ব্যবহার নীতি 2010-এর কথা বলেছেন, কৃষি জমি সুরক্ষা ভূমি জোনিং আইনের কথা বলেছেন 2010, কিন্তু যেটা আমরা উল্টো দিকে বলছি না। এক হচ্ছে এটি আরোপ করার ক্ষেত্রে সরকারি প্রশাসনের ব্যাপক দুর্বলতা অথবা অনীহা অথবা সারদের যোগ সাজসে এই হস্তান্তর হওয়া বা পরিবর্তন হওয়া। আরেকটি হচ্ছে পাশাপাশি আপনি যে কারণেই ঘটনাগুলো ঘটে, যেমন আপনি ব্রিকের কথা বললেন, ব্রিক ক্লিনিং কথা বললেন, এর বাইরেও কিন্তু এই ভূমিগুলি দখল হয় নগরায়নের নামে, বসত ভিটার নামে, শিল্পায়নের নামে। এবং সেটা যেহেতু ব্যক্তিগতভাবে বেসরকারি লোকজন করে তা না, সরকারি প্রকল্পের নামেও অবারিতভাবে এই কার্যক্রমগুলো ঘটছে। তার মানে আমাদেরকে ওই জায়গায় রেস্ট্রিকশনের জায়গাটাতেও যথেষ্ট গুরুত্ব আরোপ করতে হবে। আমরা বারবার করে বলে আসছি যে সারা বাংলাদেশের যতটুকু জমি 50,000 বর্গমাইল, তার প্রতি ইঞ্চি ইঞ্চি জমির ভূমি ব্যবহারের পরিকল্পনা নিশ্চিত করতে হবে। কোথায় ঘরবাড়ি হবে, কোথায় আনটাচেবল ফর ঘরবাড়ি, এগুলো নিশ্চিত করতে হবে। আমরা আপনার এখানে তো অনেকবার আলোচনা যে আমরা ঢাকা শহরের ক্ষেত্রে এটি নিশ্চিত করতে পারি নাই। ঢাকা শহরের 2 কোটি মানুষের জন্য যতটুকু জমি দরকার, সেই জমি রেখেও আরও প্রায় একই পরিমাণ জমি দুপাশের বন্যপ্রবণ অঞ্চল থেকে আমরা দখল করে ভবিষ্যতের যে প্রজন্ম তাদের জন্য জায়গাগুলো যেটা রাখা ছিল ডেফার্ট ল্যান্ড, সেটাকেও আমরা এই মুহূর্তে দখল করে হাউজিং প্রকল্পের জন্য দিয়ে দিচ্ছি। এর ফলে যে আমার ওই জায়গায় যে কৃষিকাজগুলো হতো, ধরেন আমার যৌবনকালে বা আমার কৈশোরকালে 80-র দশকেও আমাদের ঢাকা শহরে যত ফল ফলাদি, এই যে এখন শীতকালে কাকরোল, ফুলকপি, মূলা, বাঁধাকপি, এগুলো কিন্তু ঢাকার চারপাশে কামরাঙ্গীর চর থেকে শুরু করে পুরো অঞ্চল থেকে আসতো।
এখন আপনি ওখানে ভাবতেই পারবো না। আমাদের এখন বরিশাল থেকে, চাঁদপুর থেকে, মাদারীপুর থেকে এই জিনিসগুলো আনতে হয়। এটি ভয়ঙ্কর একটা ঘটনা। মনে রাখতে হবে, আমরা ভাবতে পারি যে আচ্ছা এখান থেকে না ওখান থেকে আসে। আপনি ঢাকার মতো উচ্চবিত্তদের জায়গা, কারণ এখানে সবচেয়ে বেশি সব সম্পদের কুক্ষিগত করা, সেন্ট্রালাইজ করা, তারা যখন ওইসব জায়গা থেকে ফসল টানে তখন এলাকাবাসী, যেখানে উৎপাদন হয় আলু, যেখানে উৎপাদন হয় ফুলকপি, সে আর ওই ফুলকপি আলু খেতে পারে না। পাহাড়ি জনগণ এখন আর পাহাড়ের পেঁপে খেতে পারে না। তার জন্যেই এই পরিকল্পনা অপরিহার্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ আপনাকে। অধ্যাপক ডক্টর বদিউজ্জামান খান। অক্সফাম সহ বিভিন্ন গবেষণা সংস্থা বলছে তাপমাত্রা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে আবাদযোগ্য কৃষি জমির ব্যাপক ঝুঁকিতে রয়েছে। আপনি এই তথ্যের সঙ্গে কতখানি একমত? আপনার বিশ্লেষণ আমরা শুনতে চাই। ধন্যবাদ আপনাকে, সেই সাথে ইসলামী ব্যাংকেও ধন্যবাদ উন্নয়নে বাংলাদেশ এই প্রোগ্রামটি স্পন্সর করার জন্য। আমি আসলে প্রথমেই আজকে যে টপিকটি অতি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটি টপিক আমাদের দেশের প্রেক্ষাপটে। আমরা আসলে ব্রিকফিল্ড নিয়ে যদি কথা বলি, তার সাথে আসলে আপনি যে কথাটি বলেছেন ক্লাইমেট চেঞ্জ, সবকিছু মিলিয়ে আমরা যদি এয়ার পলিউশনের কথা বলি, আমাদের দেশের আসলে শীতকালটা, আমরা যখন এয়ার পলিউশনের সিনারিও দেখি, আমাদের দেশের শীতকালটা খুবই ব্যাপক হারে, বিশেষ করে পার্টিকুলার ম্যাটার একটা টার্ম বলি আমরা, যেটা দিয়ে ওয়ার্ল্ডের র্যাঙ্কিং হয়। আমরা বলি যে PM2.5, অর্থাৎ কণাগুলো এত ছোট মাইক্রোমিটারের ক্ষেত্রে, যেগুলো আমাদের নাক দিয়ে সরাসরি শরীরের ভিতরে এবং ফুসফুসে আমাদের সরাসরি ঢুকে। এই জন্য এটার মেজারমেন্টে দেখা যায় বাংলাদেশের র্যাঙ্কিং, স্পেশালি ঢাকা সিটিটা র্যাঙ্কিং এ কখনো ফার্স্ট থাকে, কখনো সেকেন্ড থাকে। এবং এটার একটা মেইন আপনার সোর্স ধরা হয় যে আপনার এই ব্রিক ক্লিন যেগুলো আছে, বিশেষ করে ঢাকার আশেপাশে প্রায় 60% ধরা হয় যে এয়ার পলিউশনের জন্য ঢাকা সিটি যে র্যাঙ্কিং এ 1 বা 2 নম্বরে আছে, সেটার জন্য আপনার ব্রিক ক্লিন একটা ব্যাপক, মানে সবচেয়ে বেশি রেসপন্সিবল। এবং আপনি যদি ব্রিক ক্লিনের কিছু সিনারিও দেখেন, রিসেন্ট স্ট্যাটিস্টিক্স দেখেন, দেখবেন যে এই ব্রিক ক্লিন থেকে আমাদের দেশে যদি বলি প্রায় 8000 ব্রিক ক্লিন আছে, এবং এর মধ্যে 60% হয়তো বা এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স নেই। এবং এগুলো থেকে যদি সালফার ডাইঅক্সাইড দেখি, 15,000 টন সালফার ডাইঅক্সাইড, 3 লাখ টন কার্বন মনোক্সাইড যেটা কালো ধোঁয়া, এবং পার্টিকুলেট ম্যাটার বলি 23,000 টন। কার্বন ডাইঅক্সাইড আছে প্রায় 1.8 মিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড যেটা আছে, সেটা কিন্তু আপনার রিলিজ হচ্ছে, কেউ বলে যে 15 মিলিয়ন টন এরকম রিলিজ হয়। আরেকটা জিনিস আছে, আমরা শুধু বলি যে কার্বন ডাইঅক্সাইডই বা আপনার এই গ্রিন হাউস গ্যাসের কথা যখনই বলি আমরা, তখন আরেকটা টার্ম আছে যেটা আমাদের দেশের অনেকেই হয়তো এই টার্মটা সম্বন্ধে খুব পরিচিত না, এটা ব্ল্যাক কার্বন বলি আমরা, পিসি বা ব্ল্যাক কার্বন বলি যেটা, সেটা কিন্তু আপনার এই ব্রিক ফিল্ড থেকে 15 মিলিয়ন টন, আপনার 6,000 টন আপনার ব্রিক এই টন আপনার এই ব্ল্যাক কার্বন, যেটা আপনার সোলার রেডিয়েশন থেকে অ্যাবজর্ব করে এবং গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী। তো এই ধরনের ইমিশনের জন্য আমাদের এই ব্রিক ফিল্ডটা খুবই রেসপন্সিবল, এবং যার জন্য আমরা বলি যে ক্লাইমেট চেঞ্জ আমাদের দেশে ইন্ডাস্ট্রিয়ালাইজড, যদিও খুব বেশি ইন্ডাস্ট্রিয়ালাইজ না, বাট এই অংশগুলো আমাদের বা এগ্রিকালচারের এই ব্রিক ক্লিন এই অংশটা অনেকাংশে দায়ী আমাদের এই গ্লোবাল ওয়ার্মিং এর জন্য বা ক্লাইমেট চেঞ্জের জন্য। জি, ধন্যবাদ আপনাকে। জনাব ফিরোজ হায়দার, প্রতি বছর শীত শুরু হলেই কৃষি জমির উপর ইটভাটার তাণ্ডব শুরু হয়, এর কারণ কি? আপনাকে ধন্যবাদ এবং আরটিভিকে ধন্যবাদ, এবং আমাদের উপস্থিতি যারা আছেন সবাইকে ধন্যবাদ। আসলে আপনার এইখানে আমি কয়েকটা টক শোতে অংশগ্রহণ করেছি। মূলত এই পরিবেশ বিপর্যয় বা এই ধরনের আলোচনা আসলে ব্রিকফিল্ডের ব্যাপারেই আঙুল তোলা হয়। এটা মানে বাস্তবতা। 8,000 ব্রিকফিল্ড আছে আমাদের বাংলাদেশে, এবং এটা 5 বছর আগে এখানে প্রায় 12,000-এর মতো আপনার ব্রিকফিল্ড ছিল। এগুলো এখন লস খেয়ে অনেক মালিক ভাটা বন্ধ করে দিয়েছে, এবং সেক্ষেত্রে 8,000-এ চলে আসছে। ইতিমধ্যে আমরা আমাদের উপদেষ্টা সৈয়দা রেজানা হাসান, তার সাথে আমাদের একাধিক বৈঠক হয়েছে ব্রিকফিল্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, এবং আমরা এই বিষয়গুলো নিয়েই কাজ করছি, কিভাবে এই জায়গাগুলো ঠিক করা যায় এবং এই কৃষি জমি রক্ষা করা যায়। এবং সেই ক্ষেত্রে আমাদের যে একটা সিদ্ধান্তে আমরা উপনীত হয়েছি মন্ত্রণালয় এবং আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, সেটা হলো যে আমরা 3,000 থেকে 3,491টা ব্রিকফিল্ড আমরা বন্ধ করে দেব
এই সিদ্ধান্তগুলো হয়েছে এবং সেগুলো আমরা ফাইন্ড আউট করেছি, তাদের সাথে আমরা ঐক্যমত হয়েছি এবং আমরা তাদেরকে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সহযোগিতা করব এবং করে এগুলো বন্ধ করব এবং এগুলো অলরেডি কাজ শুরু হয়ে গিয়েছে এবং বিভিন্ন জেলাতে মোবাইল কোর্ট করে সেগুলো একেবারেই বন্ধ করে দিচ্ছে। তো এই জায়গাগুলোতে আমরা আরেকটা বিষয়ে আমরা উপনীত হয়েছি যে আমাদের এই মাটির উৎসটা কোথায়, তাহলে আমার এত 6,000 কোটি ব্রিক্স উৎপাদন হয় বৎসরে এবং সেটা এই বাংলাদেশেই কাজে লাগে, উন্নয়নের কাজেই লাগে। তো সেটা আমরা কি দিয়ে কোন জায়গার থেকে আমরা এই মাটিটা সংগ্রহ করব। কৃষির যে বিষয়টা গয়রহভাবে বলছে আসলে সঠিক, এই বিষয়টা সঠিক নয়। এখানে আছে হয়তো 10% এখানে আছে যে আপনার কৃষি জমির উপরিভাগ যেটা মানে নেওয়া হয়, কিন্তু বাস্তবতা হলো যে আমার মাটিটা ছাড়া তো আমি ইট বানাতে পারবো না এবং ইটেরও প্রয়োজন। তাহলে আমাকে একটা সুনির্দিষ্ট জায়গা দেখাতে হবে যে এই জায়গা থেকে আমি মাটি উত্তোলন করব এবং সেই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের মাননীয় পরিবেশ উপদেষ্টা এবং পরিবেশ মন্ত্রণালয় মিলে আমরা আলাপ করে এখন তিনি পানি উন্নয়ন পানি মন্ত্রণালয়েরও দায়িত্বে আছেন এবং তিনি আমাদের একটা আশ্বাস দিয়েছেন যে আপনারা নদীর পাড়ে এবং নদীর থেকে যে সাইডে যে পলিগুলো পড়ে সেই পলিগুলো আমরা আপনাদেরকে ডাইরেক্ট আমরা পারমিশন করে দিব, আপনারা ওখান থেকে মাটিগুলো আনবেন এবং সেটা কিভাবে ডিস্ট্রিবিউশন করে আনবেন সে জায়গায় যাতে জটিলতা তৈরি না হয় সেই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। তো এই বিষয়গুলো আমরা পজিটিভভাবে আমরা এগোচ্ছি, কিন্তু সবচেয়ে সমস্যা হচ্ছে নদীর পাড়ের যে পলিগুলো সেগুলো কিন্তু উৎকৃষ্ট কৃষিকাজের জন্য উৎকৃষ্ট মাটি, তো সেটা পুড়িয়ে ফেলা আসলে কতখানি যৌক্তিক? এখন আপনার উন্নয়নের ব্রিকফিল্ড নাহলে বন্ধ করে দিতে হবে। বিভিন্ন এই যে নদীর পানি কালো হয়ে যাচ্ছে, ইটিবি আছে গার্মেন্টসে বা ডাইংয়ে, অথচ ইটিবির চালু নাই, সেটা যখন যায় তখন দেখা যায় যে চালু করেছি, কিন্তু প্রতি লিটারে 25 পয়সা করে খরচ যায়। এরকম লক্ষ লক্ষ আপনার লিটার পানি এই রিফাইন করতে গেলে তখন অনেক টাকা লাগে, কিন্তু সে জায়গায় করে না। এই জায়গাটা হলো পরিবেশ অধিদপ্তরের রন্ধে দুর্নীতি ছেয়ে গেছে, যেটা নাকি আমি একদম উপদেষ্টার সামনে ডিজির সামনে অ্যাড্রেস করেছি এবং এই জায়গাগুলো যদি আমরা এখানে আইন আছে সেটা প্রয়োগ না হয় এবং এখানে আমলাতান্ত্রিক জটিলতা যদি টেনে রাখা হয় তাহলে সমাধান হবে না। ধন্যবাদ আপনাকে। স্থপতি ইকবাল হাবিব। ইটভাটার মালিকরা দেশের প্রচলিত আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পাহাড়ের পেটের ভিতরে ইটভাটা বানাচ্ছে, কৃষি জমির টপ সয়েল ব্যবহার করছে ইট বানাতে, কেন এই প্রবণতা ঠেকানো যাচ্ছে না? আমি প্রথমে বলি, আমার আজকে এখানে আসা সহসভাপতি বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা, আমার আরেকটা হ্যাট আছে। আমি আজকে প্রায় 35 বছর ধরে পেশাগত কারণে একজন স্থপতি এবং পৃথিবীর বিভিন্ন দেশ আমাকে ঘুরেছি নিজের খরচে হোক অথবা বিভিন্ন আমন্ত্রণে, বিভিন্ন রকম সেমিনার সিম্পোজিয়ামে যুক্ত হয়েছি। পরিবেশ নিয়ে কাজ করি বলেই গত 24 বছর ধরে এই বিষয়ে আমার সাংঘাতিক কনসার্ন রয়েছে, যথেষ্ট ইনফরমেশনও আমাকে হজম করতে হয়েছে। আমি আপনাকে পরিষ্কার করে বলি, যেভাবে আমাদের দেশে ইট তৈরি করা হয় এটা একটা প্রাচীন, পরিত্যক্ত, পরিবেশ অবান্ধব এবং সবচেয়ে সর্বোচ্চ কার্বন ফুটপ্রিন্ট ওয়ালা একটা পদ্ধতি। এবং এই পদ্ধতিতে আমাদের পলি সমৃদ্ধ এই যে ভাটির অঞ্চলের একটা দেশ, এটি কিন্তু একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা অসম্ভব রহমতের একটা পরিস্থিতির দেশ, যেখানে বীজ ফেললে ধানের বীজ রোপণ করলেই ধান হয়ে যায়, কারণ এই পলি সাংঘাতিকভাবে একটি সমৃদ্ধ, যেটা আপনি বলছিলেন। আর আমাদের এই পলি ওই উপরিতল নিয়ে মাটি নিয়ে এটা বানানোর যে প্রবণতা, এটা পৃথিবীতে প্রায় পরিত্যক্ত। ব্রিক তৈরি হয়, কিন্তু সেই ব্রিক অনেক অন্যান্য উপাদানের দিক থেকে ভিন্ন, প্রকৃতি তার কনস্টিটিউট মানে কীভাবে কী কী জিনিস মিশিয়ে এগুলি বদলে গেছে। আমাদের পরিবেশ উপদেষ্টার রেফারেন্সে যেগুলো বলছেন সেই জায়গাটাকেও তো একটু শুভঙ্করের ফাঁকিটা বলি। আপনি নিশ্চয় জানেন যে আমাদের নদী যেহেতু ভাটি অঞ্চল, নদী ভরে যায়, আমরা সেইখানে নিয়মিত ড্রেজিং করাটা স্বাধীনোত্তর বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে সর্বজনবিদিত, কিন্তু ওখানেই আমরা সবচেয়ে বড় চুরিটা করি।
অর্থাৎ যেখানে আমার ড্রেজিংটা করা দরকার নদীর মাছ বরাবর, যেখানে তল বন্ধ হয়ে যাচ্ছে, নদী ফ্ল্যাটেন হয়ে যাচ্ছে, এইরকম নদী সেটা ফ্ল্যাট হয়ে যাচ্ছে, সেইখানে তারা পার থেকে এই জমির মাটিটা নেয় এবং ওটা বিক্রি করা সহজ, কারণ ওই পাড়ের জমিটা অনেক বেশি স্থিতি শক্ত এবং ওইটা দিয়ে সহজে বিভিন্ন রকম কাজে ব্যবহার করা সম্ভব হয়। কারণ আমাদের ভিটি বানানো হচ্ছে প্রচুর শিল্পের জন্যে, অন্যান্য বসতের কারণে অথবা শহরের নির্মাণের কারণে। ওই যে বয়ে আসা যে পলি, যেটার কারণে সেডিমেন্টেশন হচ্ছে, সেইটা ড্রেজিং করে সেই ড্রেজিংয়ের মাটি দিয়ে যদি ব্রিক তৈরি করার জন্য ওনারা চেষ্টা করতেন, ওনারা এগিয়ে আসতেন এবং সরকার যদি সেখানে প্রণোদিত করত আর অন্য কাজগুলিকে একেবারে ওইখানে স্থানিক শাস্তির ব্যবস্থা করত, আজকের অবস্থা এখানে আসতো না। ভোক্তা এবং উৎপাদক উভয় যখন পরিবেশের বিষয়টাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো শুরু করেন, তখন তো পরিণতি অগস্ত যাত্রা, শ্মশান যাত্রা। এবং এই ঘটনা আমাদের এখানে হয়েছে। এই যে পোড়া, এই পোড়া আপনি যদি এক কথায় বলি, তারা জল, জন, জমি, বায়ু প্রত্যেকটা ধ্বংস করেছেন দিনের পর দিন এবং এখনো করে চলেছেন। তো আমি এই জন্য বলছি, আমি তর্ক বিতর্কে যাব না। আমি মনে করি এই শিল্পের মানুষটা কিন্তু ওই শিল্পে খুব অল্পতেই সুইচ করতে পারে, কিন্তু সরকারের প্রণোদনা দিতে হবে। অর্থাৎ এর জন্য যে কাঁচামাল, কিছু ইনগ্রেডিয়েন্ট লাগে, সেগুলো পারলে বিনা শুল্কে এনে দেওয়ার ব্যবস্থা করতে হবে। আমরা মনে করি ওনারা উদ্যোগী হয়েই সরকারকে, যেটা আমাদের উপদেষ্টা বলেছেন, সেটাকে দ্রুত কার্যকর করো। অন্তত এই সরকারের সময় আইন দিয়ে বেঁধে এটা কার্যকর করলে নির্বাচিত সরকারের কাছে আমরা এটাকে আরও ছড়িয়ে দেওয়ার ব্যবস্থাটা করতে পারি, এটাকে পরিপক্ক করতে পারি। এবং সেক্ষেত্রে পরিবেশবাদীরা সহ কৃষিবিদ বন্ধুরা আছেন, আমরা সবাই আপনার পাশে দাঁড়াতে চাই। দেশটা কিন্তু আপনার একার না, আমার একার না, আমাদের সবার। এটি হলো আমার প্রকৃত দায়িত্বশীল আচরণ। ধন্যবাদ আপনাকে। অধ্যাপক ডক্টর বদিউজ্জামান খান, ইট ভাটার কারণে দেশের কৃষি জমি এবং কৃষি উৎপাদনের উপর কি ধরনের প্রভাব পড়ছে? ধন্যবাদ। আমাদের ব্রিক ফিল্ডের ফলে আসলে বিশেষ করে টপ সয়েলের মধ্যে কিন্তু আসলে আমরা যেটা 15 সেন্টিমিটার বলি, আসলে জমির যে প্রথম 15 সেন্টিমিটার, এটাকে আমরা আসলে এখানে আসলে জমি ফসল উৎপাদনের জন্য যে ধরনের আপনার মাইক্রো বা ম্যাক্রো বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্ট দরকার আমাদের, সেই ফসল বৃদ্ধির জন্য এই উপাদানগুলো থাকে। একটা জমির যদি টপ সয়েল চলে যায়, তাহলে আসলে সেই জমি আবার আগের অবস্থায় ফিরতে আমার ধারণা 10 বছরেও সেটা সম্ভব হয় না। এইটা আসলে আমি জানি না, কোন জমির মালিক যদি তার টপ সয়েল বিক্রি করে হয়তো এককালীন কিছু টাকা পায়, কিন্তু তার আলটিমেটলি সে যদি 10 বছরের সে যদি ফসলের হিসাব করে, তাহলে তার কখনো এটা প্রফিট না। সে হয়তো এককালীন একটা টাকার জন্য এটা করে। আরেকটা সমস্যা আছে যে এটা যেমন একটা টপ সয়েলের একটা সমস্যা, আরেকটা সমস্যা হলো যে আপনার এই পলিউটেন্ট গুলোর জন্য যে আপনার পলিউটেন্ট গুলো ইমিট হচ্ছে, সেই পলিউটেন্ট ইমিট হওয়ার ফলে সেই এলাকার বিশেষ করে কৃষি জমি বলি বা গাছপালা বলি, এগুলো কিন্তু লং টার্ম দেখলে আপনি দেখবেন যে সেগুলো ধানের যেমন সমস্যা হয়, বিভিন্ন ফসলের কিন্তু আপনার আপনার বেশ প্রবলেম হচ্ছে, যেগুলোর জন্য হয়তো পাতাগুলো মরে যাচ্ছে বা ফসল কমে যাচ্ছে। এই ধরনের প্রবলেম গুলো আপনার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফসলের একটা বড় একটা প্রবলেম হচ্ছে আপনার। ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে। জনাব ফিরোজ হায়দার, কৃষি জমি রক্ষা করে ইট তৈরি করা কি যায় না? এই ব্যাপারে কি ভাবছেন আপনারা? শুনবো, তবে তার আগে একটি ছোট্ট বিরতি নেব। দর্শক, ইসলামী ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠান নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি অল্প সময়ের মধ্যেই, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত ইসলামী ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠান। সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আজ আমরা আলোচনা করছি কৃষি জমিতে ইটভাটার আগ্রাসন নিয়ে। আমরা ফিরছি আলোচনায়। জনাব ফিরোজ হায়দার, বিরতিতে যাবার আগে যে প্রশ্নটি আপনার কাছে আমার ছিল যে কৃষি জমির মাটি যাতে ইটভাটায় ব্যবহার করা না হয়, যাতে বিকল্প উৎস থেকে মাটি নেওয়া যায়, সেই জন্য কি ভাবছেন আপনারা? দেখেন, আমাদের ভাবনা স্পষ্ট এবং ইতিমধ্যে আমি বলেছি এবং যে কথাগুলো বলেছি স্পষ্টভাবেই বলেছি যে কৃষি জমি শুধু ইটভাটা মানে এগুলো নষ্ট করছে সেটা কিন্তু নয়। আমরা যে সিদ্ধান্তগুলো নিয়েছি সেই সিদ্ধান্তের মধ্যে যে আমাদের যে প্রফেসর সাহেব যেটা বললেন যে ফিক্সড চিমনি এবং ড্রাম চিমনি, এগুলো ইচ্ছা করলে প্রশাসন একদিনের মধ্যেই বন্ধ করে দিতে পারে। এটা কিন্তু অ্যাবসলিউটলি রাইট এবং এই কথাগুলো আমি মানে মেনে নিচ্ছি। আমি কিন্তু এই যে দীর্ঘ দিন যাবৎ, আমি ডিসেম্বরের 26 তারিখে আমি প্রেসিডেন্ট হয়েছি, তারপর থেকে আমি কিন্তু বসে নাই, আমি শুধু এগুলো নিয়েই কাজ করছি এবং প্রতিদিন মন্ত্রণালয়ে যাচ্ছি, পরিবেশ অধিদপ্তরে যাচ্ছি, তাদের সাথে কথা বলছি। কিন্তু এইবারে আমরা এই আমাদের রেজওয়ানা আপাকে
পাওয়ার পরে একটা সিস্টেমে আমরা যেটা দেখছি যে চলে আসছি, সেটা হলো যে এই ফাইন্ড আউট করে ফেলছি আমরা যে এই ফিক্স চিমনি এবং জিগজাগ বাদে ফিক্স চিমনি এবং ড্রাম চিমনি এগুলো যাতে এবছর বন্ধ করে দেওয়া যায়, তাহলে আমাদের অনেক পলিউশন বন্ধ হবে এবং মাটিও আমাদের সাশ্রয় হয়ে যাবে। এবং ধাপে ধাপে আমাদের এই স্টেপগুলো নিতে হবে। কিন্তু আমরা আঙ্গুলটা কিন্তু দেই কৃষি জমির ক্ষেত্রে যে এটা শুধু ব্রিকফিল্ড, কিন্তু আমরা যদি মানে গভীরভাবে ভাবি ব্রিকফিল্ড বন্ধ করে দেন সব, কিন্তু দেখা গেছে যে আপনার আবাসন ক্ষেত্র এবং শিল্প কলকারখানা যেগুলো মানে হচ্ছে, হিউজ মানে কৃষি জমি, মাঠের পর মাঠ, হাজার হাজার মানে একর জমি, এগুলো ভরে ভরে কিন্তু এই যে পুরা কৃষি জমিটাই মাটি ফেলে ভরে ইন্ডাস্ট্রি করে ফেলবে। আমাদের সেই জায়গাগুলো যদি আমরা রক্ষা না করতে পারি, ব্রিকফিল্ড আপনি আজকে উঠিয়ে দিয়ে দিলে কিন্তু কালকে আপনি জায়গাটা পেয়ে গেলেন, একটা ইন্ডাস্ট্রি বা একটা বাড়িঘর করলে তখন কিন্তু সেটা আর উঠাতেও পারবেন না, আর আমরা সেটা ভাঙতেও পারবো না। যে কারণে আমাদের লক্ষ্য মানে থাকতে হবে কিন্তু আগে এই সমস্ত আবাসন এবং মানে অবৈধভাবে আবাসন গড়ে ওঠা এবং এই যে ইন্ডাস্ট্রি, কৃষি জমিতে ইন্ডাস্ট্রির পারমিশন দেওয়া, কারা দেয় এই পারমিশন? এই কৃষি জমিতে তো ইন্ডাস্ট্রির পারমিশন আসার কথা না, এবং কৃষি জমি 2 ফসলি কৃষি জমিতে ব্রিকফিল্ড পারমিশন আসা, 3 ফসলি ব্রিকফিল্ডে পারমিশন আসার কথা না। এগুলো কারা দিচ্ছে? এই জায়গাগুলোতে লাগাম টেনে যদি না ধরতে পারি, আমি ব্রিকফিল্ড 3000 3500 বন্ধ করে দিলাম, আমার 5000 রইল, এই 5000ও আমি আস্তে আস্তে ব্লকের দিকে, যে ব্লকের যে র ম্যাটেরিয়ালস, এই ম্যাটেরিয়ালসটা আমাদের দেশে কিন্তু অ্যাভেলেবেল টোটাল না। আমি যদি এই মাটি লাগে, আমাদের যে ইট উৎপাদন হয় 6000 কোটি ব্রিক্স, এটার ক্ষেত্রে যদি আমি টোটাল বন্ধ করে দিয়ে আমি ব্লকে চলে আসি, সেই উপাদান কিন্তু আমি এখনই ব্লকে এই বাংলাদেশ থেকে সেই সাপ্লাইটা আমি নিতে পারছি না। সেটার জন্য একটা অবস্থা তৈরি করতে হবে এবং সেটা একটা রুট ম্যাপ তৈরি করতে হবে কিভাবে এগুলোকে রানিং করা যায়। আমরা কেমন মনে প্রাণে চাচ্ছি, আমি বিশেষ করে আমি এখানে এই যে আমাদেরও তো একটা মানে দায়বদ্ধতা আছে, আমরা তো এই বাংলাদেশের মানুষ, আমরা একটা ব্রিকফিল্ড কোথায় কি করতেছে আমরা কিন্তু আরো ভালো করে জানি, যে আমরা যেহেতু মালিক, যে এই জায়গাটা আসলে সঠিক না, তাহলে আমি কিভাবে আটকাবো? আমি ওই মালিকটাকে তো আমি ধমক দিয়ে আমি আটকাইতে পারবো না। তাহলে সে পারমিশন নিতে গেলে আমাদেরও কিন্তু একটা এনওসি যাতে নিতে হয় আমাদের কাছ থেকে, যে এটা সঠিক কি ব্যাঠিক, আমরাও একটা মতামত দিলাম, তাহলে পরিবেশ অধিদপ্তর এটা জানতে পারলো যে না, এটা তো অ্যাসোসিয়েশন এটাকে অ্যাপ্রুভ করে নাই, তাহলে আমরাও এটা অ্যাপ্রুভ দিব না। তো এই জায়গায় জটিলতাটা একটু কমিয়ে নিয়ে আসতে হবে। এবং সর্বোপরি এই ইটের যে ব্যবহার, আমাদের এই ইটের ব্যবহারটা যেরকম রাতারাতি 25 সালে একটা ঘোষণা দিয়েছে যে সরকারি কাজে 25 সালে পর্যন্ত 25 সালের মধ্যে সব হলো ব্লকে চলে যাবে। তা ব্লক ইট দিয়ে তো আপনি শুধু গাঁথনি দিতে পারবেন, আপনি তো আপনার খোয়া বানাতে পারবেন না, রাস্তাঘাটের যে ম্যাকাডাম সাবব্যাস এগুলো তো করতে পারবেন না। এগুলো করতে এই পিকেট ইটের প্রয়োজন এবং এগুলো দিয়ে ভেঙে এই রাস্তাঘাট করতে হবে। আর এগুলো যদি এই পিকেট ইট দিয়ে না করেন তাহলে ডাবল খরচ যাবে, কারণ পাথর ছাড়া এটা আর করা সম্ভব না। ধন্যবাদ, আপনার কাছে আমি পরে আবার আসবো। স্থপতি ইকবাল, শুধু ইট ভাটাই নয়, আবাসন কোম্পানি থেকে শুরু করে খোদ সরকারি বিভিন্ন সংস্থাও কৃষি জমির উপর আগ্রাসন চালাচ্ছে। এই আগ্রাসন তাহলে প্রতিহতের উপায় কি, কে করবে? আমি প্রথমেই আমার প্রাথমিক বক্তব্যে কিন্তু এই 360 ডিগ্রির গল্পটা আপনাদের সামনে উপস্থাপন করেছি, যে এখানে ব্রিকফিল্ড মলারা যেমন করে একটা অংশ, কিন্তু বড় অংশ হলো সরকার নিজেও আবাসনের নামে প্রাইভেট সেক্টরকে উন্মুক্ত করে দিয়ে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট নতুন নতুন করার নামে, নতুন নতুন নগরায়নের সম্প্রসারণ করার জন্যে, এবং যেটা প্রয়োজন হতো নাই। আপনি যদি আগামী 2035 পর্যন্ত যে প্রজেকশন আছে জনগণের, সেটা হিসাব করলে ঢাকা নগরীরই আমরা একটা প্রেজেন্টেশন ইনশাআল্লাহ আগামী জানুয়ারি মাসে প্রেজেন্ট করব, কাজ চলছে, যে আসলে অন্যায়ভাবে 2,30,00,000 মানুষের যদ্দূর জমি সেটা অলরেডি থাকা সত্ত্বেও আমরা দুই পাশে জাস্ট কতগুলো প্রাইভেট সেক্টরের কয়েকটা টাইকুন, অর্থাৎ অতি 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 ধনী বানানোর মানুষগুলোকে এই জমিগুলো ছেড়ে দিলাম, এবং জমি বানিয়েছে বিক্রিযোগ্য পণ্য, যেটা মানুষের মৌলিক অধিকার, অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্যের একই রকম ভাবে, এবং সরকারের প্রকল্প করার কোনো জমি এখন নাই। এবং আপনি যদি আজকে একটা ইনফরমেশন আপনাদেরকে বলি, প্রায় 24.5% কৃষি পরিবারগুলো প্রতি বছর শহর অভিমুখী হচ্ছে, অর্থাৎ সে যদি নেত্রকোনা থাকে ময়মনসিংহ যাচ্ছে, সে যদি হবিগঞ্জ থাকে সিলেট যাচ্ছে,
এবং সে কৃষি জমি থেকে সরে যেতে চাচ্ছে, কারণ তার উৎপাদন দিয়ে সে পারছে না, তার জমি হাতছাড়া হচ্ছে। জোরদাররা এগুলি নিয়ে উচ্চমূল্য অন্যর কাছে বেচে, শুধুমাত্র ইট খোলার কাছে বিক্রি করছে না, সে হাউজিং এর জন্য বিক্রি করছে, ইন্ডাস্ট্রির জন্য বিক্রি করছে, অথবা ভিটামাটি করে নিজেই কোনো ব্যবসার মধ্যে চলে যাচ্ছে। এই যে অবস্থা, আপনি কৃষক এইভাবে করে যদি তাড়াতে শুরু করেন, ভবিষ্যতের টাকা তো চিবিয়ে খাওয়া যাবে না। আপনাকে অবশ্যই ফল ফসলি উৎপাদন করতে হবে। ব্যবসায়ীরা রাজনীতিতে ঢুকে পড়েছে। এই পলিউশনের কথা তো আমরা বলছি না, আমরা বায়ু দূষণ, জল দূষণ, পানি দূষণ, নদী দূষণ বলছি, রাজনীতির দূষণের কথা তো বলছি না। সেটা ব্যবসায়ীরা দখল করেছে, সংসদ সদস্যের নামে তারা সংসদে ঢুকে পড়েছে, ফলে সমস্ত কিছুকে তারা ব্যবসার পণ্য মনে করে জনগণ, জনস্বাস্থ্য, পরিবেশ, প্রকৃতিকে সবচেয়ে আগে তারা অবদমিত করেছে। আমরা ওখান থেকে ফিরতে হবে, সেজন্য আমাদের সকলের যুক্ততা দরকার। আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, এই সবার যুক্ততার মধ্যে দিয়েই এটা সম্ভব। এই জায়গাটা এখনো আমরা ভালো করে বুঝে উঠতে পারি নাই। ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর বদিউজ্জামান খান। ভূমি মন্ত্রণালয়ের হিসাবে সারা দেশে প্রতিদিন প্রায় 220 হেক্টর আবাদি জমি অপরিকল্পিতভাবে নানান কাজে ব্যবহৃত করা হচ্ছে। এভাবে চলতে থাকলে 2050 সালের মধ্যে মাথাপিছু চাষযোগ্য জমি 14% থেকে কমে ঠেকবে 6.20%। এমন বাস্তবতায় করণীয় কি? ধন্যবাদ আশিক ভাই আপনাকে। আসলে আপনাদের কথা শুনলাম। আমাদের আসলে বাংলাদেশের মেন সমস্যা হলো আসলে পলিসি এবং পলিসির ইমপ্লিমেন্টেশন, দুইটার মধ্যে আসলে বড় একটা প্রবলেম আছে আমাদের দেশে। যেমন ওনারা একটু আগে আলাপ, যদি এটা আমি একটু উদাহরণ দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। সেটা হলো যে যদি এটা ব্রিকের সাথে সম্পর্কিত না, যেমন একটু আগে আমাদের দেশে যে ইন্ডাস্ট্রি আছে, প্রত্যেকটি ইন্ডাস্ট্রিতে আমরা বিশেষ করে ভালো, আমাদের ইউনিভার্সিটি যেহেতু ময়মনসিংহে, সো ভালুকার এই দিকে আমরা যখন এই বিভিন্ন ইন্ডাস্ট্রিতে মাঝে মাঝে স্টুডেন্টদের নিয়ে যাই, তখন দেখি যে প্রত্যেকটি ইন্ডাস্ট্রিতে এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে, কিন্তু চলে না। আমরা যেদিন যাই ওদিন চালিয়ে ওনারা দেখায়। এটার মেন কারণ, এটাও কিন্তু একটা পলিসি প্রবলেম। কিরকম পলিসি প্রবলেম দেখেন, প্রত্যেকটি ইন্ডাস্ট্রিতে আপনার এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টের দরকার নেই। এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান দরকার, গভর্নমেন্টের একটা প্ল্যান থাকবে, বড় একটা প্ল্যান থাকবে। সেই প্ল্যান্টে প্রত্যেকটি ইন্ডাস্ট্রির যে আপনার ময়লা পানিগুলো আছে সেটা আসবে, তারা একটা পে করবে। তাহলে প্রত্যেকটি ইন্ডাস্ট্রির ইন্ডিভিজুয়াল ট্রিটমেন্ট প্ল্যানও কিনতে হইতো না, ওনারা বলতো না যে আমার এত টাকা খরচ হচ্ছে। একটা এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান থাকলে, বড় একটা প্ল্যান থাকতো, তাহলে কিন্তু, এবং বিদেশে কিন্তু এরকমই আছে, এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান গুলো আপনার একটা সিটিতে একটা ট্রিটমেন্ট প্ল্যান থাকে। কিন্তু আমাদের দেশে এই যারা পলিসি করে, সমস্যা হচ্ছে যে ধর পরিবেশের পলিসি করবে, সে বিশেষ দেশে হয়তো জীবনে নর্মাল সায়েন্স পড়েই নাই, কথা বলতেছি, সে হয়তো এগ্রিকালচার পড়ে নাই, সে এগ্রিকালচার মিনিস্ট্রির সচিব। প্রবলেম হচ্ছে সে হয়তো আর্টসের একটা সাবজেক্টে পড়ছে। যখন এই পলিসি গুলো করে, তখন কিভাবে করে আমি ঠিক জানি না, মানে সঠিক মানুষ সঠিক প্লেসে না থাকার ফলে এই ধরনের পলিসি গুলো আমাদের প্রবলেম হয়। এখন আমাদের দেশের জমিগুলো কমে যাচ্ছে, এই ধরনের আইন কিন্তু অলরেডি আছে। যেমন আপনি কিন্তু কোনো ওয়েস্টল্যান্ডে কোনো কনস্ট্রাকশন ওয়ার্ক করতে পারবেন না। ঢাকা সিটির চারপাশে এই ল কি জানে না গভর্নমেন্ট? যে আমি ঢাকা সিটির চারপাশে যে আমার আপনার আশুলিয়া থেকে শুরু করে আপনি প্রত্যেকটা জায়গা দেখেন, প্রত্যেকটা জায়গায় আপনার লো ল্যান্ড সবগুলো, এখানে আপনার ম্যাপেও আছে, দেখবেন যে ওয়েটল্যান্ড এখানে লেখা, এবং এখানে কোনো কনস্ট্রাকশন করা যাবে না। তারপরে দিব্যি করতেছে, কারণ কি, এরা গভর্নমেন্টের প্রভাবশালী ব্যক্তি, এরা একটা টাকা দিচ্ছে, বা এরা মন্ত্রী, এরা এমপি। এইসব কারণে আপনার মেন সমস্যাগুলো হচ্ছে। এই হারে চললে আসলে দেশের, আপনি দেখেন কোভিড বলেন, কোভিড পরবর্তী আপনার সারা ওয়ার্ল্ডে যে আপনার জিনিসপত্রের দাম বাড়ছে, কৃষিটাই কিন্তু আমাদের দেশকে বলি আমরা বাঁচিয়ে রাখতে হবে। কৃষি না থাকলে আমাদের দেশ অনেক আগেই, আপনি যদি দেখেন শ্রীলঙ্কা হইতো, এটা কিন্তু ফ্যাক্ট। আমাদের দেশটাকে কৃষি যদি আমাদের নিজেদের পণ্য, শুধু রাইসটা কিনে খাইতে হয় না দেখে, এই যে বেসিক পণ্যগুলো আছে, গরিব মানুষের ঘরে, এর আগে আমি বলেছি যে গরিব মানুষের ঘরে যদি তার রাইসটা শুধু থাকে, ধান থাকে, সে আর ওই রাস্তার পাশ থেকে একটু কচু, একটু লতা, এরকম বিভিন্ন কিছু, বা একবার সে একটু কাজ করলো, সে কিন্তু খুশি, ইজ ভেরি হ্যাপি। আমাদের দেশের মানুষের চাহিদা বেশি না, কিন্তু এখন গভর্নমেন্টের উচিত আমাদের, বিশেষ করে কনস্ট্রাকশন, ইদানিং নাওএডেজ বিল্ডিং, মানুষের অ্যাপার্টমেন্ট কেনার প্রতি খুব একটা ঝোঁক বাড়ছে। এই আপনার ঢাকা সিটির চতুর্পাশে আপনার এই হাউজিং সোসাইটি গুলো হচ্ছে, এই হাউজিংটা আপনার স্টপ করতে হবে, বিশেষ করে লো ল্যান্ডে। সো ভবিষ্যতে কিন্তু ফিউচার এই ধরনের ন্যাচারাল রিসোর্সের প্রবলেম হবে, সেটা সয়েলই বলি, ওয়াটারই বলি। সো আমাদের এই চীনের কথা যদি চিন্তা করেন, চীন এখন ওয়ার্ল্ডে অনেক আগে গেছে। চীন কি করতেছে, ম্যাক্সিমাম প্ল্যান গুলি কিন্তু কোল দিয়ে তৈরি করে ওরা কিন্তু রিনিউয়েবল এনার্জির দিকে যায় না। হ্যাঁ, ইউরোপ গেছে, কিন্তু ওরা কিন্তু এখনো যায় না। আমাদের ডেভেলপমেন্ট জন্য কিছু কিছু সেক্টরে আপনার 100% পলিউশন ফ্রি করতে পারবো না, বাট আমরা যেটা করতে পারি, একটা ইমপ্রুভ কন্ডিশনে, একটা একটা মানে উইন উইন সিচুয়েশনের জন্য যদি বলি, কিছু আমাদের থাকুক, তা না হলে আবার যেটা বললো যে ব্লকে যারা তৈরি করে, এখানে ব্লক যারা তৈরি করে, সেটা একটা 2 নম্বর, অনেক সময় যারা খুব খারাপ ম্যাটেরিয়াল দিয়েও তৈরি করতে পারে। আবার আমাদের যেহেতু এখন একটা আপনার ডলারের একটু সংকট আছে,
উইন উইন সিচুয়েশনের জন্য আমি বলবো যেগুলো হাইট কম সেগুলো বাদ দেন, ফিক্সড চিমনি বাদ দেন, জিগজ্যাগ রাখেন। সাথে যেসব এরিয়াতে ব্রিক ফিল থাকবে আপনার টাউনের কাছে না থাকলো, যেখানে থাকবে সেগুলোকে আপনার কিছু গাছ চারপাশে যেগুলো সুইটেবল কিছু রিসার্চের দরকার আছে, আমরা যদি কম্বিনেশন করতে পারি তাহলে আমার মনে হয় যে আমরা একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবো। জি ধন্যবাদ। জি ধন্যবাদ আপনাকে জনাব ফিরোজ হায়দার। দেশে 7,000-এর মতো ইটভাটা আছে, এরা অর্ধেকের বেশি অবৈধ। এটা কতটুকু গ্রহণযোগ্য? কৃষি জমি রক্ষায় আপনার পরামর্শ কি? পরামর্শ আপনাকে এটা আপনার মাধ্যমে এই আমাদের সারা বাংলাদেশের ব্রিকফিল্ড মালিকদেরকেও আমি বলতে চাই যে ইতিমধ্যে আমাদের উপদেষ্টা একটা কমিটি করে দিয়েছে, 10 সদস্যের একটা কমিটি করে দিয়েছে এবং সেই কমিটিতে আমিও একজন মেম্বার। এবং ইতিপূর্বে কোনো কমিটিতে আমাদেরকে রাখা হতো না এবং আমি নিজে অনেক আলোচনা করেছি প্রত্যেকটা কমিটিতে যাতে আমরা থেকে সহযোগিতা করে এটার থেকে উত্তরণ হতে পারি। তো পরিবেশ অধিদপ্তর থেকে তাদের একটা প্রবলেম, তারা সবসময় একটু আমাদেরকে দূরে রাখতে চায়, তাদের ইন্টারনালি তাদের যে ক্যারিশমা সে জায়গায় ঢুকতে দিতে চায় না আমাদেরকে। এবং তারা ওই যে আমলাতান্ত্রিক জটিলতা তৈরি করেই এই সমস্ত এই যে অবৈধ ইটভাটা এটা তারাই এটা একটা সৃষ্টি করে রাখে। এবং এই জন্য আমরা এবার উপদেষ্টার খুবই সহযোগিতা পেয়েছি এবং সেই আলোকে একটা কমিটি করা হয়েছে এবং সেই কমিটির কি কি কার্যক্রম সেই বিষয়গুলো নিয়ে আমরা এই আইডেন্টিফাই করব যে এই যে জিগজ্যাগ কতগুলো আছে এবং কাদেরকে লাইসেন্স দিয়েছে, কিন্তু ফিক্সিমনি কিন্তু জিগজ্যাগ বলে লাইসেন্স দিয়ে দিয়েছে, এগুলো আদৌ কতটুকু এগুলো করেছে সেগুলো আমরা একটু ফাইন্ড আউট করব এবং এই কমিটির মাধ্যমে। ফিরোজ হায়দার, দেশে যে 7,000-এর মতো ইটভাটা আছে তার অর্ধেকের বেশি অবৈধ, এই ব্যাপারে আপনি কি? এই ব্যাপারে আমরা ফাইন্ড আউট করেছি এবং সেই ফাইন্ড আউট করেছি যে 3,500 ইটভাটা এবং 4,000-এর মতো হতে পারে এবং সেই 3,500 ইটভাটা আমরা উপদেষ্টার সাথে একমত হয়েছি এবং পরিবেশ মন্ত্রণালয় এবং সবার সাথে ঐক্যমত হয়েছি। এই ভাটাগুলো আমরা ভেঙে দেওয়ার জন্য আমরাও সুপারিশ করেছি এবং আমাদের সাথে আমরা সমন্বয় করে এগুলো ভাঙার ব্যবস্থা করব। আর বাকি যেগুলো লাইসেন্স জিগজ্যাগ আছে, অরিজিনাল জিগজ্যাগ যেটা প্রফেসর সাহেব বলল, সেই জিগজ্যাগগুলো আমরা এই কমিটির মাধ্যমে আমরা ফলো আপ করে আমরা ফাইন্ড আউট করে সেই জিগজ্যাগ যদি অরিজিনাল থাকে তাহলে সেগুলোর লাইসেন্স প্রদান করে আমরা সুন্দরভাবে এই পলিউশনটাকে মুক্ত করব। এই বছর বা 2 বছরের মধ্যেই এগুলো সব বন্ধ করে দেওয়া হবে এবং এইগুলোর যেগুলো জিগজ্যাগ আছে সেগুলোর লাইসেন্স প্রদান করবে। এই মোটামুটি আমাদের সাথে আলোচনা হয়েছে। জি ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, কৃষি জমি ধ্বংসের পাশাপাশি শীতকালে বায়ু দূষণের অন্যতম প্রধান কারণ ইটভাটা। সুতরাং কৃষি জমি এবং পরিবেশের সুরক্ষায় ইটভাটা নিয়ন্ত্রণ করতে হবে। 2 ফসলি 3 ফসলের মতো উর্বর ভূমির টপ সয়েল যাতে ইটভাটায় ব্যবহার হতে না পারে তা নিশ্চিত করতে কঠোর মনিটরিং এর ব্যবস্থা করতে হবে। ফিক্সড চিমনি এবং ড্রাম চিমনি বন্ধ করতে হবে। অবৈধ ইটভাটা গুড়িয়ে দিতে হবে। স্থানীয় প্রশাসনকে সক্রিয় ভূমিকা রাখতে হবে। উন্নয়নের জন্য ইট প্রয়োজন, সুতরাং কৃষি জমি ধ্বংস না করে কিভাবে ইট তৈরি করা যায় তার কৌশল খুঁজে বের করতে হবে। প্রয়োজনে ইটের বিকল্প উদ্ভাবন করতে হবে। আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে হবে। সামনে শীত আসছে, শীতে যাতে কৃষি জমির ধ্বংসের উৎসব শুরু হতে না পারে সেজন্য এখন থেকে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। কৃষি জমির অপব্যবহার বন্ধে দেশব্যাপী একটি মাস্টার প্ল্যান ও ভূমি ব্যবহার নীতিমালা তৈরি করতে হবে। দর্শক, আজ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।